গত ১৩ ফেব্রুয়ারি ভারতের লোকসভায় ওঠা প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়নের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে এখনও ভারত সরকারের আলোচনা শুরু হয়নি। তবে এ চুক্তির নবায়নের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রতিনিধি দল বিভিন্ন সময়ে আন্তঃমন্ত্রণালয় আলোচনায় অংশ নিয়েছে। গঙ্গার জল প্রবাহ কেবল একটি ভৌগোলিক বাস্তবতা নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে এক দীর্ঘস্থায়ী উত্তেজনার নাম, যা গত কয়েক দশক ধরে দুই দেশের কূটনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে। ফারাক্কা ব্যারেজের এই ধূসর কংক্রিটের কাঠামো যখন লোহিত সূর্যের আলোয় উদ্ভাসিত হয়, তখন তার শান্ত ঢেউয়ের নিচে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসের শব্দগুলো খুব কম মানুষই শুনতে পায়। ২০২৫ সালের ৪ মার্চ যখন বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা এসে পৌঁছান, তখন সেটি কেবল একটি রুটিন সফর ছিল না, বরং তা ছিল ২০২৬ সালের সেই মাহেন্দ্রক্ষণের দিকে প্রথম পদক্ষেপ, যখন ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদী চুক্তির আয়ু শেষ হতে চলেছে। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় যে গঙ্গার পানি নিয়ে এই বিরোধ কেবল কিউসেক বা গাণিতিক হিসাবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছে সার্বভৌমত্বের এক অদৃশ্য লড়াইয়ে। নদীর কোনো সীমান্ত থাকে না, কিন্তু মানুষের তৈরি রাজনীতি সেই প্রবাহের গায়ে কাঁটাতারের বেড়া পরিয়ে দিয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের নতুন প্রশাসনের কাছে এটি ছিল কেবল পানি আদায়ের লড়াই এবং নিজেদের অস্তিত্ব এবং অধিকার প্রমাণের এক কঠিন পরীক্ষা। ফারাক্কার জেনারেল ম্যানেজার যখন প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান, তখন সেই আনুষ্ঠানিকতার আড়ালে লুকিয়েছিল এক গভীর প্রশ্ন, যে নদীটি একসময় দুই তীরের মানুষকে মিলিয়ে দিত, আজ কেন সেই নদীটি বিচ্ছেদের প্রতীকে পরিণত হয়েছে? এই বিশাল পানিপথ এখন আর কেবল পলি আর পানি বহন করে না, বরং বহন করে দুই দেশের মানুষের পারস্পরিক সন্দেহ এবং দীর্ঘদিনের অমীমাংসিত অভিযোগের বোঝা, যা আগামী কয়েক বছরে এক নতুন সংকটের দিকে মোড় নিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফারাক্কা ব্যারেজ থেকে যখন পানি প্রবাহিত হয়, তখন সেই গর্জন অনেক সময় দিল্লির সাউথ ব্লক থেকে ঢাকার সচিবালয় পর্যন্ত প্রতিধ্বনিত হয়। ২০২৬ সালের ডিসেম্বরে গঙ্গা জল বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে এবং এই চুক্তির নবায়ন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা এখন দক্ষিণ এশিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। লোকসভায় যখন অতারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জানানো হয় যে নবায়ন নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তখন সেই নীরবতা আসলে এক প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল সমীকরণে গঙ্গার পানি এখন কেবল একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং এটি ভারতের কাছে একটি কৌশলগত তাসের মতো, যা তারা তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারে ব্যবহার করতে চায়। অন্যদিকে বাংলাদেশের কাছে এই পানির প্রতিটি ফোঁটা হলো কৃষি, পরিবেশ এবং উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের বেঁচে থাকার গ্যারান্টি। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা যখন আন্তঃমন্ত্রণালয় আলোচনায় অংশ নেন, তখন সেখানে রাজ্যের নিজস্ব চাহিদার বিষয়টি বড় হয়ে ওঠে, যা কেন্দ্রীয় সরকারের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থান এবং দিল্লির আন্তর্জাতিক প্রতিশ্রুতির মাঝখানে পড়ে গঙ্গা চুক্তি এখন এক অদ্ভুত অচলাবস্থার দিকে এগোচ্ছে। চুক্তির নবায়ন যদি সময় মতো না হয়, অথবা যদি নতুন শর্তগুলো বাংলাদেশের জন্য প্রতিকূল হয়, তবে তা কেবল পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে না, বরং দুই দেশের সম্পর্কের মেরুদণ্ড ভেঙে দিতে পারে। এই আড়াই দশকেরও বেশি সময় ধরে চলা চুক্তির কাঠামোটি এখন পুরনো হয়ে গেছে এবং জলবায়ু পরিবর্তনের ফলে গঙ্গার প্রবাহ যে হারে কমছে, তাতে আগের সেই গাণিতিক ভাগাভাগি এখন কতটা বাস্তবসম্মত তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে, যা আগামী কয়েক মাসের আলোচনায় মূল বিতর্কের বিষয় হয়ে দাঁড়াবে। আধুনিক কূটনীতিতে নদীকে এখন যুদ্ধের বিকল্প অস্ত্র হিসেবে দেখা হয় এবং গঙ্গা এর থেকে ব্যতিক্রম নয়। যখনই দুই দেশের মধ্যে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আসে, তখনই পানি বণ্টনের বিষয়টি সামনে চলে আসে এক ধরনের দর কষাকষির হাতিয়ার হিসাবে। ২০২৫ সালের এই সফরে তিস্তা বা অন্য কোনো অভিন্ন নদী নিয়ে আলোচনা না হওয়াটা একটি গভীর ইঙ্গিত দেয় যে ভারত এখনই সব কার্ড টেবিলে রাখতে রাজি নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বলছে যে পূর্ববর্তী সিদ্ধান্তের পরিবর্তন হবে না, কিন্তু ভেতরে ভেতরে জনমতের যে চাপ তৈরি হয়েছে, তা উপেক্ষা করা ঢাকার জন্য অসম্ভব হয়ে পড়ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় যে তথ্য দিয়েছেন, তাতে স্পষ্ট যে পশ্চিমবঙ্গ সরকারের মতামতকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, যা অনেক সময় আন্তর্জাতিক চুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। এই ত্রিমুখী দ্বন্দ্ব, দিল্লি, ঢাকা এবং কলকাতা গঙ্গা হয়ে উঠেছে এক রাজনৈতিক দাবার ঘুঁটি। নদী যখন রাজনীতির শিকলে বন্দী হয়, তখন তার প্রবাহ আর স্বাভাবিক থাকে না, তা হয়ে ওঠে কৃত্রিম এবং নিয়ন্ত্রিত। বাংলাদেশের প্রতিনিধিরা যখন ফারাক্কার গঙ্গার পরিস্থিতি সরজমিনে দেখেন, তখন তারা আসলে কেবল পানির উচ্চতা দেখেছিলেন না,
তারা দেখছিলেন ভারতের দেওয়া প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন কতটা কার্যকর হচ্ছে। যদি ৭৫,০০০ কিউসেকের নিচে পানি নেমে যায়, তবে যে ভাগাভাগির সূত্র প্রয়োগ করা হয় তা অনেক সময় কাগজে কলমে ঠিক থাকলেও বাস্তবে বাংলাদেশের অংশে পানির পরিমাণ যে আশঙ্কাজনকভাবে কমে যায় তা নিয়ে তেহরানের মতো ঢাকাও এখন সরব হতে শুরু করেছে। এই সার্বভৌমত্বের লড়াইয়ে নদীর প্রতিটি ঢেউ যেন একটি কূটনৈতিক বার্তার মতো, যা নির্দেশ করে যে আগামী দিনে পানির অধিকার নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। গঙ্গা চুক্তির নবায়ন কেবল একটি আইনি দলিল নয়, এটি একটি বিশাল আঞ্চলিক বাস্তুসংস্থান রক্ষার শেষ আলো। ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে লবণাক্ততা এবং মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে তা এখন এক মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। চুক্তির শর্ত অনুযায়ী শুষ্ক মৌসুমে ৩৫,০০০ কিউসেক পানি পাওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক সময় সেই প্রবাহ নিশ্চিত করা সম্ভব হয় না। গঙ্গার উজানে অতিরিক্ত পানি প্রত্যাহারের কারণে নদীর নাব্যতা হারিয়ে যাওয়া এবং পলি জমে যাওয়ার ফলে বর্ষায় ভয়াবহ বন্যা আর শীতকালে হাহাকার, এই বৈপরীত্য এখন গঙ্গার দুই পারের মানুষের মৃত্যুসঙ্গী। ভারত যখন বলছে তারা বিশেষজ্ঞ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তখন সেই বিশেষজ্ঞ মতামতের আড়ালে কতটুকু মানবিক দায়বদ্ধতা রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় কেবল কৃষি নয়, মৎস্য সম্পদ এবং সুন্দরবনের মতো স্পর্শকাতর বনাঞ্চলও আজ হুমকির মুখে। গঙ্গা যদি শুকিয়ে যায় তবে সেটি কেবল একটি নদীর মৃত্যু হবে না, বরং সেটি হবে একটি সভ্যতার অপমৃত্যু। ২০২৬ সালের চুক্তিতে যদি পরিবেশগত প্রবাহ বা এনভায়রনমেন্টাল ফ্লো নিশ্চিত করা এবং কোনো জোরালো শর্ত না থাকে, তবে আগামী কয়েক দশকে গঙ্গা একটি মৃত খালে পরিণত হতে পারে। প্রতিনিধি দলের এই সফরকালে গঙ্গার বর্তমান চিত্রে যা ফুটে উঠেছে তা খুবই করুণ। নদীর বিশাল চরে এখন চাষাবাদ হচ্ছে, একসময় উত্তাল ছিল। এই দৃশ্য দেখে দুই দেশের প্রতিনিধিরাই বুঝতে পারছেন যে সংকটটি এখন আর কেবল রাজনীতি নয়, বরং এটি অস্তিত্বের সংকটে রূপ নিয়েছে। ফলে এই মানবিক দিকটিকে উপেক্ষা করে কেবল কৌশলগত জয় পরাজয়ের হিসেব করলে তা উভয় দেশের জন্যই আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে, যা ইতিহাসের পাতায় এক কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। যে কোনো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা হলো বিশ্বাসের ভিত্তি, কিন্তু গঙ্গা জলবন্টনের ক্ষেত্রে তথ্য ভাগাভাগি নিয়ে সবসময় এক ধরনের লুকোচুরি খেলা চলে এসেছে। দুই দেশের বিশেষজ্ঞরা যখন ফারাক্কায় বৈঠকে বসেন, তখন তারা যে পরিসংখ্যানগুলো বিনিময় করেন তা অনেক সময় বাস্তব অবস্থার সাথে মেলে না বলেই অভিযোগ। ভারত সরকার যখন দাবি করে যে তারা চুক্তির শর্ত মেনে পানি দিচ্ছে, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ নদীগুলোতে সেই পানির প্রবাহ দেখা যায় না কেন? এই প্রশ্নটি এখন জনমনে তীব্র হয়ে উঠেছে। তথ্যের এই অমিল কেবল একটি কারিগরি ত্রুটি নয়, এটি মূলত রাজনৈতিক অস্বচ্ছতার একটি অংশ। যখন যৌথ নদী কমিশন ৮৬তম বৈঠকে বসে, তখন সেখানে কেবল রুটিন মাফিক তথ্য বিনিময় হয়, কিন্তু মূল সমস্যার গভীরে যাওয়ার সদিচ্ছা কমই দেখা যায়। ২০২৬ সালের চুক্তির আগে যদি একটি স্বাধীন এবং আন্তর্জাতিক মানের মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা যায়, তবে কোনো চুক্তি দীর্ঘমেয়াদে সমাধান দিতে পারবে না। লোকসভায় মালা রায়ের প্রশ্নের জবাবে যে অস্পষ্টতা দেখা গেছে তা নির্দেশ করে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে ঢাল হিসাবে ব্যবহার করে আলোচনাকে দীর্ঘায়িত করতে চাইছে। এই কালক্ষেপণ বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ হাতের সময় খুবই কম। উপাত্ত বা ডাটা এখন কেবল সংখ্যা নয়, এটি যুদ্ধের একটি অংশ। যে পক্ষের কাছে সঠিক তথ্য থাকবে, যে পক্ষ এই তথ্যকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবে, সেই পক্ষেই আলোচনার টেবিলে এগিয়ে থাকবে। গঙ্গার পানির এই তথাকথিত সিক্রেসি বা গোপনীয়তা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক অবিশ্বাসকে আরও গভীর করছে, যা নিরসন করা গেলে আগামীতে যে কোনো চুক্তি অকার্যকর হয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।